বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না ভিতরে এত ভিড়। জয় জয় রাধা বল্লভ, জয় জয় রাধা বল্লভ। এই নিধিবন কিন্তু আজও রাধাকৃষ্ণের রাসলীলার সাক্ষী। সেই বাঁকে বিহারীর পুজো কিন্তু আগে নিধিবনেই হতো, পরে কিন্তু সেটা মন্দিরের মধ্যে বিগ্রহটা চলে যায়। তবে এটা জানতাম যে নিধিবন নাকি রাত্রে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়, তবে এই সারা জীবনের জন্য ঘিরে দেওয়া হয়েছে এটা জানতাম না। আচ্ছা, ভগবানের ভোগ লাগছে, ততক্ষণ ভাবলাম ভিতরে চারিপাশটা একবার দেখিয়ে দিই। লঙ্কা দহন করে এসে এই মূর্তিটা, আচ্ছা ওই জন্য কালো। চলো রঙ্গনাথজির দর্শন করা যাক। রঙ্গনাথজির দর্শন করে প্রসাদের একটা ব্যাপার আছে। জয় গোপীশ্বর মহাদেবের জয়। কালকে প্রেম মন্দির দর্শনের পরে আর কোনো মন্দির দর্শন করতে পারিনি, কারণ 8টার পরে এখানে সব মন্দির বন্ধ হয়ে যায়। এখন হচ্ছে ভোর 4:33, আমরা এসেছি ইসকন মন্দিরে। তো চলো, এখানে প্রভুপাদের সমাধি মন্দির রয়েছে, সেটা আগে দেখি। এটা হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির, তো এটা দর্শন করি। মন্দিরে একটা চক্কর লাগিয়ে নিচ্ছি। চলো এবার মন্দিরে যাই, শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। আচ্ছা, এবার আমরা যে মন্দিরটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে রাধা বল্লভজির মন্দির, যেটা কিন্তু বাঁকে বিহারীর পাশেই। এটাও কিন্তু খুব পুরনো মন্দির। বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না ভিতরে এত ভিড়। এখন তোমার আরতি হচ্ছে, কত লোক একসাথে আরতি করছে। সামনে একটা নেট ফেলে দিয়েছে। জয় জয় রাধা বল্লভ, জয় জয় রাধা বল্লভ। এরপর আমরা এসেছি বৃন্দাবনের সব থেকে ফেমাস প্লেস নিধিবন। পুরো বনটাই কিন্তু তুলসী বন, আর এখানে না ছোট ছোট তুলসী গাছ রয়েছে, বেশি উচ্চতা না গাছগুলোর। বাট এখন কি হয়েছে বলো তো, পুরোটা ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, মানে বনটা তুমি ভিতরে যেতে পারবে না ব্যারিকেডের মধ্যে। এরকমভাবে ব্যারিকেড করা, তার মধ্যে দিয়ে মানুষ দেখতে দেখতে যাচ্ছে। ঠিক আছে, হিন্দু ধর্মের ভক্তদের মধ্যে আজও বিশ্বাস এই নিধিবন কিন্তু আজও রাধাকৃষ্ণের রাসলীলার সাক্ষী। আরও মানা হয় রাধাকৃষ্ণ অক্লান্তকর নৃত্যের পরে এই নিধিবনে কিন্তু বিশ্রাম করতে আসেন। আচ্ছা, নিধিবনের মধ্যে একটা মন্দির রয়েছে, এই মন্দিরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু বাঁকে বিহারী প্রকট হয়েছিলেন। বলতে পারো বৃন্দাবনের রাজা এখানে প্রকট হয়েছিলেন, তার চরণ এখানে রয়েছে। দেখতে পাচ্ছ যার কোলে রাধাকৃষ্ণ রয়েছেন, তিনি কিন্তু কৃষ্ণ ভক্ত স্বামী হরিদাস, এবং তিনি সঙ্গীতজ্ঞও ছিলেন। তো তিনি কিন্তু এই নিধিবনেই বসবাস করতেন এবং ভগবান কৃষ্ণের ভজনা করতেন। মানা হয় শ্রী হরিদাসকে ভগবান কৃষ্ণ কিন্তু দর্শন দিয়েছিলেন, এবং পরে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হরিদাসের সাথে থাকার জন্য বাঁকে বিহারী রূপ নিয়েছিলেন। ওই সেই বাঁকে বিহারী, সেই বাঁকে বিহারীর পুজো কিন্তু আগে নিধিবনেই হতো, পরে কিন্তু সেটা মন্দিরের মধ্যে বিগ্রহটা চলে যায়। এরপর তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ললিতা কুণ্ড। এবার এই কুণ্ডটার কাহিনী হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে লীলা করার সময় গোপীদের তেষ্টা পায়, এবং তাদের তৃষ্ণার্ত মেটানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে এই কুণ্ডের খোদাই করেছিলেন এবং তাদের তৃষ্ণা মিটিয়েছিলেন। সেই হচ্ছে ললিতা কুণ্ড। রাধে 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 রাধে। নিধিবন নিয়ে আমার একটা ধারণা ছিল যে পুরো প্রপার বনের মধ্যে ঢুকতে পারবো, বাট এরকম ব্যারিকেড করা থাকবে এটা জানতাম না। তবে এটা জানতাম যে নিধিবন নাকি রাত্রে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়, তবে এই সারা জীবনের জন্য ঘিরে দেওয়া হয়েছে এটা জানতাম না। তাই তো, ঢুকতে দেওয়া হয় না আর কি রাত্রিবেলা। হ্যাঁ, রাত্রেবেলা একদমই বন্ধ করে দেওয়া হতো। এইখানে একটা মন্দির রয়েছে যেখানে কিন্তু রাধাকৃষ্ণের অষ্টসখী রয়েছেন। আচ্ছা, এছাড়াও কিন্তু দুটো মন্দির আছে, বাঁশিচড়ি রাধারানী এবং নিধিবন রাজ। তবে ক্যামেরা অ্যালাউ নেই, একদমই অ্যালাউ করছে না, তাই জন্য দেখাতে পারিনি। সেগুলো নিজের চোখে এসে তোমাদের দেখতে হবে। আচ্ছা, আমরা এবার যে মন্দিরটা দর্শন করতে এলাম সেটা হচ্ছে রঙ্গনাথ মন্দির।
যেটাকে সোনার তালঝাড় মন্দিরও বলা হয়। তো সেই মন্দিরটা 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, এখন 7:20 বাজে। তাড়াতাড়ি চলো দর্শন করতে যাই, মানে দর্শন পাবো না। বিশাল মন্দির, বিশাল মন্দির। দৌড়ে দৌড়ে এলাম, 7:25 বাজে। তো এখন ভগবানের ভোগ লাগানো হচ্ছে, তো দর্শন পাবো ভেবেছিলাম, তো দর্শন পাবো না। যা বিশাল মন্দির, আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেল। বিশাল মানে অতীব বিশাল। দেখো গেট দেখেছো? আচ্ছা, এইদিকে হনুমানজি রয়েছে, ভগবানের ভোগ লাগছে, তারপরে হনুমানজির ভোগ লাগবে, তারপরে মন্দিরের কপাট খুলবে। আচ্ছা, ভগবানের ভোগ লাগছে, ততক্ষণ ভাবলাম ভিতরের চারিপাশটা একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে হনুমান মন্দির। আচ্ছা, এই মন্দিরের ভিতরেও কিন্তু একটা কুণ্ড রয়েছে, ঠিক আছে? এবার যাচ্ছে হনুমানজির ভোগ লাগাতে, তারপর দর্শন হবে। হনুমানজির ভোগ লাগানো হয়ে গেছে, তার দর্শন হলো। আচ্ছা, এখানে কিন্তু হনুমানের মুখ পুরো কালো, আর মূর্তিটা সাউথের স্টাইলের। পুরো মন্দিরটাই সাউথের স্টাইলের। সব জায়গায় দেখা যায় যে হনুমান লাল রঙের, কিন্তু এইখানে দেখলেন কালো। এর অর্থ হচ্ছে এইখানে লঙ্কা দহন করে এসে এই মূর্তিটা, আচ্ছা, ওই জন্য কালো। এই খাম্বাটাকেই বলা হচ্ছে সোনার তাল গাছ। চলো রঙ্গনাথজির দর্শন করা যাক। রঙ্গনাথ ছাড়াও কিন্তু তার ডান দিকে রয়েছে মাতা লক্ষ্মী, আর বাঁদিকে রয়েছে গরুর ভগবান, ঠিক আছে? এই হচ্ছে বিষ্ণুরূপী রঙ্গনাথ। রঙ্গনাথজি ছাড়াও কিন্তু বালাজির একটা মূর্তি রয়েছে। রঙ্গনাথজির দর্শন করে প্রসাদের একটা ব্যাপার আছে, সবাই বসেছে এখানে প্রসাদ পাওয়ার জন্য, আমরাও বসেছি। ভগবানের প্রসাদ পেয়ে গেছি। ভগবানকে ভোগ লাগানোর পরে পালকিতে করে এই মন্দির যিনি নির্মাণ করেছিলেন রংদেশী স্বামী, তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখো, বৃন্দাবনে এত মন্দির আছে না, তুমি দেখে শেষ করতে পারবে না। জাস্ট যেতে যেতে একটা মন্দির দেখলাম এইমাত্র, রাধাকান্ত দেবজি মন্দির। মানে ভিতরে ঢুকে অবাক হয়ে গেছি, এত সুন্দর সুন্দর মূর্তি, দারুণ লাগলো, দারুণ। আরও একটা কুণ্ড রয়েছে, ব্রহ্মকুণ্ড, সেটা দেখতে এলাম। এই হচ্ছে ব্রহ্মকুণ্ড। আরও একটা হনুমান মন্দির দর্শন করতে এলাম, সে ছোট্ট একটা বিগ্রহ রয়েছে, এবং বিগ্রহটা দেখো অন্যরকম। জয় শ্রীরাম। চলো, এখানেও প্রসাদ পেলাম। সকালবেলা মন্দির ঘুরলে না, একটু একটু প্রসাদ খেলে পেট ভরে যাবে। এবার আমরা যে মন্দিরটা দর্শন করতে এলাম সেটা হচ্ছে লালাবাবুর মন্দির। চলো যাই। এরকম অনেক মন্দির আছে, যেতে যেতে দেখতে পাচ্ছি, ঢুকতেই ভালো লাগছে। মানে 5,500 মন্দির আছে পুরো বৃন্দাবনে। হ্যাঁ, বাপরে বাপ। জগতের লালাবাবু আছে, সেই লালাবাবুর ভিতরে কঠোরভাবে নিষেধ ফটো। মন্দিরের ব্যাক সাইডটা ভগবানের বরাহ অবতার রয়েছে এখানে। ভগবানকে তো দর্শন করাতে পারলাম না, তবে লালাবাবুর কিন্তু এখানে সমাধি রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে লালাবাবুর সমাধি মন্দির। এবার আমরা আসলাম বৃন্দাবনের খুবই ইম্পর্টেন্ট একটা মন্দির দর্শন করতে, সেটা হচ্ছে গোপেশ্বর মহাদেব। জয় গোপেশ্বর মহাদেবের জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। গোপেশ্বর মহাদেবের এখানে রয়েছে শ্রী রাস মাধব মন্দির। এবার যে মন্দিরটা দর্শন করতে এলাম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ প্রণামী পরমধাম কাচ মন্দির। মন্দিরটা পুরোটাই কাচ দিয়ে সাজানো। ভগবান কিন্তু ফটোতে আছেন এখানে, ঠিক আছে? কাচের ফটো, এবং দুটো মুকুটি রাখা রয়েছে সামনে। পুরোটাই কাজ, বলো। মোটামুটি আমাদের সব মন্দির দর্শন হয়ে গেছে, যেগুলো দর্শন করতে চাইছিলাম। দুটো বাদে, একটা হচ্ছে লোটাস টেম্পল আর একটা হচ্ছে চারধাম মন্দির। এবার মেন ব্যাপারটা হয়ে গেছে, আমাদের 11টায় রুম ছাড়তে হবে। তো তাই জন্য এখান থেকে সোজা রুমে যেতে হবে, সেখান থেকে চেক আউট করতে হবে। এবার দেখি পরে যদি আমরা দর্শন করি অবশ্যই তোমাদের দেখাবো, আর যদি না দর্শন করতে পারি তাহলে তো, কারণ হাতে সময় আর নেই, এবার বাড়ি ফিরতে হবে।
সকালে খাওয়া দাওয়া করলাম আর অনিরুদ্ধচার্যজি সামনে বসে রয়েছে। জয়। হ্যাঁ এই যে এখানে খেলে না, এই যে এই লোকটাই খাওয়ালো অনিরুদ্ধচার্য। হ্যাঁ আরে উনি ওখানে ছিল না, কিন্তু খাবারের ব্যবস্থাটা উনিই করছে। কেমন লাগলো তাকে? ভালো লাগলো। অনিরুদ্ধচার্যজি কিন্তু অনেক বৃদ্ধ মাতাদের সেবা করেন, দেখেন তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব থেকে শুরু করে সব। ওনাদের সাথে একটু দেখা করছি আমরা। রাধে রাধে। রাধে রাধে বলো। তাকাও, হাত জোর করে রাধে, ওনাদের সঙ্গে কথা বলো। আচ্ছা, সময় 12:56, এবার রুমটা ছাড়তে হবে, একটু টাইম দিয়েছে আমাদের। যাই হোক, এখন বেরোচ্ছি মথুরার উদ্দেশ্যে। বৃন্দাবন থেকে ডাইরেক্ট ট্রেন নেই, হয় মথুরা যেতে হবে নয় দিল্লি যেতে হবে। এবার দিল্লি গেলে কালকে সকাল 6:16 নাগাদ আমাদের ট্রেন আছে হাওড়ার, আর মথুরা থাকলে কালকে সন্ধ্যে 6:30টায় ট্রেন আছে। এবার কোন দিক দিয়ে যাচ্ছি সেটা সময় বলবে। আপাতত রুমটা থেকে বেরোনো যাক, অবশেষে বাড়ির উদ্দেশ্যে। সেই বোচকা। আমার মা ভয়ে আসেনি, ওই দিক দিয়ে উঠেছে সিঁড়ি থেকে। চলো ডান। আমরা এখন যাচ্ছি নিউ দিল্লি। নিউ দিল্লি থেকে কালকে সকালের ট্রেন আছে, বলেছিলাম সকালের ট্রেন আছে, তো 5:28 আমাদের ট্রেন। ট্রেনটা লোকাল ট্রেন, তো মনে হচ্ছে হাওড়া যাচ্ছি না। কতদিন পরে ট্রেনে চাপলাম। এ বউ, 5:28 ট্রেন, 6:32 ঢুকলো। যাই হোক, আমরা মথুরা থেকে ট্রেনে উঠলাম, নিউ দিল্লি যাচ্ছি। কালকে সকালবেলা নিউ দিল্লি থেকে ট্রেন। কাল 11:11 নাগাদ আমরা নিউ দিল্লি পৌঁছাই। নিউ দিল্লি পৌঁছে জানতে পারি যে নিউ দিল্লি থেকে হাওড়ার কোনো ট্রেন নেই। আর আমার একটা জিনিস বুঝতে ভুল হয়েছে, যে নিউ দিল্লি আর ওল্ড দিল্লি যে দুটো আলাদা, সেটা আমার বুঝতে ভুল হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি ট্রেন রয়েছে ওল্ড দিল্লি থেকে। তো সারা রাত নিউ দিল্লিতে কাটিয়ে ভোর 4টের সময় ঘুম ঘুম চোখে আমরা পৌঁছাই ওল্ড দিল্লি। এখন ওল্ড দিল্লিতে রয়েছি। নেতাজি এক্সপ্রেস আমাদের ছিল 6:16 নাগাদ, 13052। তো ওটা এতটাই ভিড় আর সাহস পাইনি পুন্টুকে নিয়ে ওঠার। এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আছে একটা 7:52-তে, 12324। ওটা ধরার জন্য দাঁড়িয়ে রয়েছি, দেখি এবার কি হয়। এখন তোমার 7:01 বাজে। নেতাজি এক্সপ্রেসে কিরকম ভিড় ছিল? পা রাখার জায়গা নেই না। চলো ট্রেনে উঠে দেখাবো, ট্রেনে যদি উঠতে পারি। 7:30 বাজে হাওড়া সুপারফাস্ট ঢুকলো। দিল্লি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে 7:55, এখন 8:04 বাজে। 9টা স্টপেজ আছে। এখান থেকে নেক্সট স্টপেজ হচ্ছে কানপুর। এবার বলি ট্রেনটা কটায় হাওড়ায় ঢুকবে। তার সকাল 5:41 ঢুকিয়ে দেওয়ার কথা। এবার দেখা যাক। হাওড়া সুপারফাস্ট 12324। ওই দেখো পুন্টু, হাই একবার। 8 মাস পরে বাড়ি ফিরছি, এপিসোডটা এখানে শেষ করছি। এরপরে দেখা হবে নতুনভাবে। চলো।